তার তো এই মুহূর্তেই এই চেয়ারপারসনের ভূমিকা থেকে বা চেয়ারপারসনের চেয়ার থেকে সরে দাঁড়ানো উচিত। কারণ তিনি জানেন না যে স্কুল সার্ভিস কমিশন একটি স্বশাসিত কমিশন। এই কমিশনের উপরে পুলিশ প্রধান কেন, কারোরই হস্তক্ষেপ করার কথা নয়। এই প্রশাসনিক প্রধান কেন, কারোরই হস্তক্ষেপ থাকার কথা নয়। তারা নিজে নিজে, এই কমিশন নিজে নিজেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজস্ব ভূমিকা পালন করতে পারে। এটা তাদেরই উপরে সেই দায়ভার অর্পণ করা হয়েছে। তারা যে যোগ্য অযোগ্য দুই পক্ষকে একসঙ্গে তালিকাভুক্ত করা হলো, এক্ষেত্রে তালিকাটা করা হলো কেমন করে, কিভাবে, কারা করলো বলার দায় তাদের। তা বলতে পারছেন না, বলে দিলেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে মীমাংসা করবেন সমস্যাটির। এতদিন কি করছিলেন? গোফে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? খুব নিশ্চিন্ত নিদ্রায় ছিলেন? এতগুলি মানুষ, 26,000 মানুষের জীবনে বিপন্নতা ডেকে আনার জন্যে দায় তাদের নয়, এই কমিশনের নয়? আমি তো জানি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনপত্রগুলো তাদের কাছে যায়, শিক্ষক পদপ্রার্থীদের। তারপরে স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কুলগুলির ভূমিকা, প্রধান শিক্ষকের ভূমিকা, পরিচালন শিক্ষা প্রতিষ্ঠানগুলির, স্কুলগুলির পরিচালন সমিতির ভূমিকা, এগুলোই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রশাসনিক প্রধানের মঞ্চে অবতীর্ণ হওয়ার কথা নয়। এই প্রক্রিয়াতে পুরো শিক্ষক নিয়োগ প্রথাটা এতদিন ধরে চলছিল, শিক্ষক নিয়োগের পদ্ধতি এরকমই ছিল। আর সেই স্কুল সার্ভিস কমিশন আজকে বলে কিনা পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলে ব্যবস্থা হবে। আর কবে কী ব্যবস্থা হবে? সরকারের সাথে কথা তাদের বলতে হবে কেন? এই প্রশ্ন আমি বলবো রাজ্যবাসী তাদের মনে এই প্রশ্নটা তোলপাড় করুক। তারা বুঝতে শিখুন যে প্রত্যেকের দায় এড়িয়ে যাচ্ছে শুধু নয়, কারোরই নিজ দায়িত্ব পালন করার মতন স্বাধীনতা আর নেই, সেটা কেড়ে নেওয়া হয়েছে। একজনই কেড়ে নিয়েছে, প্রশাসনিক প্রধান। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসনের বক্তব্য শুনে আমি হতবাক, শিক্ষামন্ত্রীর ভূমিকা দেখে আমি হতবাক, এবং প্রশাসনিক প্রধানের দাপট দেখে আমি হতবাক নই। মনে হচ্ছে দুর্ভাগা একটা জাতি আমরা আজকে, রাজ্য পড়েছে, বাঙালি পড়েছে এইরকম একজন প্রধানের হাতে। আমি এই প্রসঙ্গে শেষ কথা এটাই বলবো। আমার মনে হচ্ছে পুরো ব্যবস্থাপনার পশ্চাতে এটা মানতেই হবে যে প্রশাসনিক প্রধান এই রাজ্যের, তার মস্তিষ্ক অত্যন্ত উর্বর, উদ্ভাবনী শক্তি খুব কম জনের, আদৌ বোধহয় আর কারো নেই। তিনি পুরো ব্যাপারটাকে খুব কৌশল করে মঞ্চে নামিয়ে ফেলেছেন বলা যায়। কীরকম না, যোগ্য অযোগ্য তালিকার মধ্যে যোগ্য অযোগ্যরা মিলে গেল, আপনি ভূতে মেলায়নি, এরা কেউ মেলায়নি, অন্য কেউ মেলায়নি। এই মেলানোর কৌশলটা তার, মিলিয়ে দিলে তালিকাটা বাতিল হবে। তালিকাটা বাতিল হলে চাকরিগুলো আর দিতে হবে না। দুর্নীতিগ্রস্ত যারা, তাদের জন্যও তার কোনো দুর্নীতিমূলক উপায়ে যাদেরকে তিনি অযোগ্য শিক্ষকদের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, তারও কোনো কৈফিয়ত তাকে দিতে হবে না, বাতিল হয়ে গেল। উনি বলতে পারবেন উনি সব ক্ষেত্রে এটা করছেন। এটা আমার মনে হয় রাজ্যবাসীদের সজাগ হওয়া উচিত। তিনি এই কৌশলটা করে পুরো ব্যাপারটাই এইভাবে বলবার সেটা সুযোগ নিজে করে নিয়েছেন যে এখন তো এটা বিচার বিভাগের বিষয়, সাবজুডিস কথাটা ব্যবহার করেন। এমনিতে ইংরেজি বলতে না পারলেও এই শব্দটা ভালো শিখে নিয়েছেন। সাবজুডিস হয়ে রয়েছে, আমার তো কিছু করার নেই, বিচার বিভাগ এখন যা করবে সেটাই হবে। এইভাবে তিনি সমস্ত ব্যাপারগুলোকেই, যেগুলো তার করণীয় কর্তব্য, সেগুলোকে ওলটপালট করে দেন এবং করে দিয়ে এইভাবে নিশ্চিন্ত হয়ে মানুষকে বলতে পারেন বা বলেন যখন, আশ্চর্য যে তার কোনো বিবেকে লাগে না যে বিপন্ন মানুষদের পাশে আমি আছি। যেমন বিপন্ন শিক্ষকদের পাশে উনি দাঁড়াবেন। ওই শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন 7 তারিখে এদের জন্য তিনি মঞ্চ করেছেন, তিনি সেখানকার সংগঠন করেছেন, ওখানে দাঁড়াবেন। তিনি অত্যন্ত দরদি ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অথচ আসল সত্য হলো তাদের এই দুর্দশামূলক যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা তিনি নিজেই তৈরি করেছেন।
এই সমস্ত মুখ বধির সহায়কদের সহযোগিতা নিয়ে নয়, সহায়কদের মুখ বধির করে রেখে, যেমন এই চেয়ারপারসন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন, শিক্ষামন্ত্রী, এদেরকে তিনি মুখ বধির করে রেখেছেন। এই জন্যেই বলছি, বলবে কেউ যে এই তো সাংবাদিক সম্মেলন করলেন, কি করে আর মুখ হলো? মুখ এই জন্যেই, আসল কথাটি বলার ক্ষেত্রে এরা মুখ। ওই যে বললেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে পরামর্শ করে বলবেন, নিজের বলবার ক্ষমতা নেই। এই যে বললেন যে 7 তারিখে যে সভা হবে সেখানেই যা বলার তিনি বলবেন, এগুলো তো মুখ, অর্থাৎ সত্য কথা না বলার জন্যে মুখ বধিরতা, এগুলো অবলম্বন করার প্রথা। আর এটাই শেষ কথা, আমার খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সমস্ত ঘটনাগুলোকে তিনি ঘটিয়ে দিয়ে, যেটা মানুষের জন্য ধ্বংসাত্মক, সেই সমস্ত ঘটনা আজকে তো শিক্ষা ধ্বংস এনেছেন। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি লোপাট হয়ে যাচ্ছে, পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দুর্মূষ হয়ে যাচ্ছে। তার দায় তিনি অন্যদের ঘাড়ে দিয়ে দিব্যি ভারমুক্ত হয়ে যাচ্ছেন। এবং তার যে পরিকল্পনা, আসল পরিকল্পনা হলো স্কুলগুলিকে, সমস্ত সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে প্রাইভেট স্কুলে পরিণত হবে, রোমরম করে ব্যবসা চলবে, এবং যারা দুস্থ দরিদ্র ঘরের ছেলেমেয়েরা আর সরকারি স্কুলে পড়ার কোনো সুযোগ সুবিধা পাবে না। সরকারি স্কুলগুলোর দরজা বন্ধ হয়ে যাবে, শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষকবিহীন স্কুল ধুকপুক করে কিছুদিন চলবে, তারপর মুখ থুবড়ে পড়বে। তার এই পরিকল্পনা সফল হয়ে যাচ্ছে। তিনি এখন শুধু একটা কথাই উচ্চারণ করেন, কি করব, সব ঠেলে দিচ্ছেন বিচার ব্যবস্থার দিকে, সব কিছু সবাইকে। তারপরে বলছেন এখন তো এটা সাবজুডিস, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সেটা ঠিক, বিচার বিভাগের হাতে যখন কোনো বিষয় যায় তখন সেটা নিয়ে নাকি কথা বলা বিচার ব্যবস্থার প্রতি অবমাননা, এটা একটা আছে আমাদের দেশে। সেই সুযোগটা তিনি নিচ্ছেন সাবজুডিস বলে। অন্যায় কাণ্ড করে বিচার বিভাগ যখন সেই ব্যাপারে হস্তক্ষেপ করছে, তখন তিনি এইভাবে নিজেকে মুক্ত রাখতে চাইছেন বা কৌশল করছেন, যেটা এখন সাবজুডিস, আমার কিছু বলার নেই। যদি তাই হয় তাহলে 7 তারিখের যে অধিবেশন তিনি করবেন, সেখানে গিয়েও কি বললেন, সাবজুডিস ব্যাপার, আমি অধিবেশন ডেকেছি বটে, কিন্তু এখানে আমার কথা বলার কিছু নেই, এখতিয়ার নেই। হয়তো বা তাই করবেন, অথবা অন্য কোনো কোনো উদ্ভাবনী শক্তি তার মধ্যে আসবে, মাথায় আসবে কৌশল, সেই কৌশল অবলম্বন করবেন সেদিন। আমার তো মনে হয় এরকম একটা সম্ভাবনা আছে। এই সমস্ত যে শিক্ষকরা আজকে কান্নাকাটি করছে, যোগ্য বলে নিজেদেরকে গণ্য করছে, অন্যেরাও গণ্য করছে, সেই শিক্ষকদের তিনি পাশে অত্যন্ত মুক্তিদাতার, একেবারে যথার্থ অর্থে মুক্তিদাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। এবং শিক্ষকরা আরও চোখের জল ঝরাবেন। একটা ছোট্ট মন্তব্য না করে পাচ্ছি না, যারা যোগ্য শিক্ষক, যারা চোখের জল ঝরাচ্ছেন আজকে, তারা সেদিন সেই অধিবেশনে যেয়ে চোখের জল আরও ছড়াবেন, আর উনি তাদের চোখের জল মুছিয়ে দেবেন, বলবেন মানসিক চাপ নেবেন না। এই শিক্ষকরা কি অযোগ্য শিক্ষকদের চিনতে পারেননি? তাদের তালিকায় অযোগ্য শিক্ষকদেরকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা তারা বুঝতে পারেননি। শিক্ষকদের অন্তর্দৃষ্টি থাকা প্রয়োজন। শিক্ষক পদে নিযুক্ত হতে গেলে ভেতরের অন্তর্দৃষ্টি থাকতে হয়, কারণ শিক্ষার্থীদের মধ্যে চিনতে হয় কোন শিক্ষার্থী শিক্ষা নেওয়ার জন্য যোগ্য, কোন শিক্ষার্থী শিক্ষা নেওয়ার যোগ্য নয়। এই অন্তর্দৃষ্টি তাদের থাকতে হয়। তো তাদের সঙ্গে যে অযোগ্য শিক্ষকদেরও মিলিয়ে দেওয়া হলো, তারা কি তাদের কখনো চোখে দেখেননি? এতদিন যে চাকরি করছিলেন, আজকে চাকরি বাতিল হয়ে গেছে বলে কাঁদছেন, তারা কি এই অযোগ্য, দুর্নীতির আশ্রয় নিয়ে এবং প্রশাসনিক প্রধানের প্রশ্রয়ে এই যোগ্যদের সঙ্গে একসঙ্গে অন্তর্ভুক্ত হয়ে গেলেন? তার কোনো নজির, কোনো নমুনা, কোনো সাক্ষ্য কিছুই কে যোগ্য শিক্ষকরা পাননি, যে তারা বলে উঠতে পারেননি যে এমনটি ঘটেছে, এই ঘটনাটা ঘটা উচিত নয়। এখন তারা কাঁদছেন। আমি তাদের ভূমিকা দেখেও খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তাদের বিপন্নতায় যেমন কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে তাদের এই বিপন্নতার জন্যে তাদেরও দায় বেশি না হলেও খুব কমও নয়।